শিলিগুড়ির সমর মণ্ডলের দাদা তার ভাইকে খুঁজতে নেপালে যাচ্ছেন, কারণ সমর মণ্ডল এই কৈলাস যাত্রাতেই ছিলেন এবং তিনি যে পথ দিয়ে যে রুটে এই কৈলাস যাত্রা হয় সেই রুটেই তিনি কৈলাস যাত্রার জন্য তিনি গিয়েছিলেন এবং তারপর তার কোনো হদিশ মিলছে না। কী পরিস্থিতিতে তিনি আছেন তা বোঝা যাচ্ছে না, তাই এবার ভাইকে খুঁজতে দাদা নেপালে যেতে চাইছেন। পার্থপ্রতিম আছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, শেষ কখন কথা হয়েছিল এবং ওই যে ট্রানজিট পয়েন্ট তিব্বত এবং নেপালের ওই যে ট্রানজিট পয়েন্ট, দুটো জায়গা, দুটো অভিবাসন দপ্তর, সেই জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ যদি তারা যান বা আসেন ঠিক ওই যাওয়া আসার ওই জায়গায় যেখানে তাদের অপেক্ষা করতে হয়, সেই জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে শেষ যখন কথা হয়েছিল তখন তার অবস্থান কী ছিল, কোথায় ছিলেন, কবে কথা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি, গত 16ই আগস্ট কিন্তু এই কৈলাসের উদ্দেশ্যে রওনা হন এই শিলিগুড়ির বউবাজার এলাকার সমর মণ্ডল এবং থ্রু এজেন্সির একটি টিম করে তারা এখান থেকে রওনা হন এবং সেখানে কাঠমান্ডু পৌঁছান। কাঠমান্ডু থেকে যখন মানস সরোবর পৌঁছান এবং সেখানে কিন্তু তিনি অসুস্থতা বোধ করেন। তারপরে বেশ কয়েকবার কখনো ফোনে, কখনো বা ভিডিও কলে পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং শেষ কথা হয়েছিল কিন্তু গতকাল ভোর 5টা নাগাদ। কিন্তু তার আগে গত পরশু তাকে যখন যোগাযোগ করা হয় তখন সে কথা বলতে পারেনি, কারণ অসুস্থতা বোধ করছে। তার যে রুমমেট ছিল তার রুমমেটের থ্রুতে তার পরিবারের লোকেরা কথা বলে এবং গতকাল যখন তার পরিবার থেকে ফোন করা হয়, এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়, তখন রুমমেট মারফত কিন্তু এই তার সঙ্গে যোগাযোগ করা তার পরিবারের, এবং তখন সে অসুস্থ বোধ এবং পরিবারকে সে জানিয়েছিল যে অসুস্থতার কারণে সে ইমিগ্রেশন সেন্টার রয়েছে এবং ইমিগ্রেশন সেন্টারে পার্ট চুকিয়ে আবারও কাঠমান্ডু হয়ে দেশে ফিরে আসবেন। অর্থাৎ কৈলাসে তার যাওয়া সম্ভব হচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে। এবং ভোর 5টা নাগাদ তার পরিবারের সঙ্গে যখন কথা হয় তখন সে কিন্তু ইমিগ্রেশন সেন্টারেই ছিলেন, এমনটাই তার পরিবার সূত্রে আমরা জানতে পারছি বা পরিবারের সেটাই দাবি। এবং তারপরেই কিন্তু গতকালের এই ঘটনা, হরপা বান এবং এই ভয়ানক পরিস্থিতি, গোটা নেপালের ছবি ইতিমধ্যে আমরা জানি এবং স্বাভাবিকভাবে এই যে ছবি সামনে চলে আসছে এবং তার পরিবার তা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং ইতিমধ্যেই তার পরিবারের লোকেরা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ শুরু করেছে। এখানকার যে বিধায়ক রয়েছেন ডাকগ্রাম ফুলবাড়ি, কিভাবে যাবেন তিনি? তিনি শিলিগুড়ি থেকে রওনা সোজা বাগডোগরা বিমানবন্দর যাবেন। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি বিমানে সোজা কাঠমান্ডুতে নামবেন এবং কাঠমান্ডুতে নেমে তারপর সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেই তিনি কিন্তু যেই রুটে তার ভাই গিয়েছিল সেই ইমিগ্রেশন সেন্টারে, সেই রুট পর্যন্ত যাবে, এমনটাই কিন্তু তার পরিবার সূত্রে জানতে পারছি। এবং কিছুক্ষণ আগেই তার দাদার সঙ্গে পরিবারের কথা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বাগডোগরা বিমানবন্দর থেকে তার দাদা রওনা হয়েছে কাঠমান্ডুর উদ্দেশ্যে এবং আকাশপথে কাঠমান্ডুতে নেমে তারপর সেখানে ভারতীয় দূতাবাস এবং সেখানকার নেপাল প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ করেই তার ভাই যে রুটে গিয়েছিল বা যে এজেন্সির থ্রুতে গিয়েছিল সেই এজেন্সির সঙ্গে তারা যোগাযোগ করবে। কিন্তু ইতিমধ্যেই তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই উৎকণ্ঠায় প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং ডাকগ্রাম ফুলবাড়ির যে বিধায়িকা, শোনা যাক পার্থপ্রতিম। মানস সরোবর অব্দি দাদা গিয়েছিল, ওইখানে তখনও ঠিক ছিল, তখনও আমাদের সাথে ভিডিও কলে কথা হয়েছিল। ঠিক 1-2 দিন পর হয়তো দাদার খুব অসুস্থতা বোধ হচ্ছিল, তারপর থেকে আমরা কন্ট্যাক্ট করছিলাম, কথা হয়েছে, কিন্তু দাদা কথা বলতে পারছিল না। ওদেরকে বলছিল যে আমাকে কাঠমান্ডু অব্দি পৌঁছে দিতে। তারপর থেকে কাঠমান্ডু যখন পৌঁছে দিতে আসলো, তারপর আমরা কন্ট্যাক্ট করছিলাম, ফোন লাগছিল না। তারপরের থেকে কন্ট্যাক্ট করে যাচ্ছিলাম, কিন্তু আমরা কোনো কন্ট্যাক্টে উত্তর পাচ্ছিলাম না, সুইচ অফ বলেই যাচ্ছে।